ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবিশস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের মতো তীব্রতা। মত বিশেষজ্ঞদের পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়ন করায় কমেছে মৃত্যু, দাবি আবহাওয়া অধিদপ্তরের। এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা রাজধানীবাসী। খাল ড্রেন বর্জ্য করার দাবি, সমস্যা মোকাবেলায় ওয়াসা এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ। গত ১০০ বছরে দেশ থেকে হারিয়ে গেছে অর্ধশতাধিক প্রজাতির প্রাণী, হুমকির মুখে আরও ২ শতাধিক। খাদ্যচক্র নষ্ট হয়, বিপন্ন জীববৈচিত্র্য। এবং আজ পবিত্র শবে বরাত, মহান আল্লাহর রহমত লাভের আশায় ইবাদত বন্দিগিতে ভাগ্য রজনী পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সময় সংবাদের সঙ্গে রয়েছি আমি তরিকুল ইসলাম সৌরভ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে চট্টগ্রামে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এই মুহূর্তে পতেঙ্গা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার কমল দে। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সৌরভ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রাম সহ বৃহত্তর চট্টগ্রাম। আমি প্রথম শুরু করি চট্টগ্রাম বন্দর দিয়ে। গতকাল রাত ৯টার পর থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারি পুরো দুমে চালু হয়। আর সকাল ৮টার পাড়া থেকে শুরু হয়েছে বন্দরে পণ্য উঠানামা। আমরা সকাল থেকে দেখেছি অন্তত ৪টির বেশি পণ্যবাহী এবং কন্টেনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে। চট্টগ্রাম বন্দরের সদস্য পরিকল্পনা জাফর আলমের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু ৩ দিন ধরে লাইটার জাহাজে পণ্য খালাস বন্ধ ছিল বহির্নোঙরে, এবং একই সাথে গতকালকে ঘূর্ণিঝড় রোয়ানা থেকে দুর্ঘটনা এড়ানোর জন্য প্রধান জেটিতেও পণ্য খালাস বন্ধ রাখা হয়েছিল এবং জাহাজগুলোকে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রাত যখন যেহেতু সন্ধ্যার পর ঘূর্ণিঝড় কেটে গেছে এবং সতর্ক সংকেত নামিয়ে আনা হয়েছিল, এরপরে তারা পণ্য ডেলিভারি শুরু করে রাত ৯টার পর থেকে। এবং সকাল থেকে আমরা দেখেছি তারা জাহাজগুলিকে পণ্য উঠানামা করানো হচ্ছে। এছাড়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সকাল ৭টায় তাদের যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেয় এবং ৮:১০ থেকে প্রথম যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়। এবার আসে আমি ক্ষয়ক্ষতির দিকে। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যে ৬০০ দোকান ছিল, সবগুলি দোকানে কিন্তু গতকালকে রোয়ানুর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে চুরে গেছে। এক্ষেত্রে দোকান মালিক সমিতির সভাপতি ওয়াহিদুল আলম আমাদেরকে জানিয়েছেন তারা ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তারা তবে আবার চেষ্টা করছে নতুনভাবে যে গুঁড়া চুরি, এই জন্য তারা সরকারি সহায়তা চেয়েছেন। অপরদিকে অন্যান্য যেসব ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সহায়তা দেওয়ার জন্য বৈঠক বসেছে সার্কিটহাউস, আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গতকাল সকাল মোট 11:30টাতে কিন্তু রোয়ানু ব্যাপকভাবে আঘাত হানতে শুরু করে এই উপকূলবর্তী এলাকায়। এর মাঝে চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুরে ২ জন নিহত হয়েছে দেওয়ালদোষী। এছাড়া আমরা জানি চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম বাঁশখালীতে অন্তত ৬ জন নিহত হয়েছে এই রোয়ানুর কারণে। এছাড়া কক্সবাজারে 2 জন এবং বৃহত্তর চট্টগ্রাম লক্ষ্মীপুর 2 জন নিহত হয়েছে বলে বিভাগীয় কমিশনার রুহুল আমিন আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা দেখি চট্টগ্রামের জেলা প্রশাসক মেহসাউদ্দিন আহমেদ জানিয়েছেন ক্ষয়ক্ষতি নিরূপণের পর যারা ক্ষতিগ্রস্ত রয়েছে, যারা দুর্গত এলাকা রয়েছে, তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি কিন্তু জীবনযাত্রা অনেকটা এখন স্বাভাবিক হয়েছে। গতকাল যেহেতু দিনভর বাতাস ছিল প্রবল বর্ষণ এবং সে সাথে ঝোড়ো হওয়া ছিল, সেখানে কিন্তু জীবনযাত্রা অনেকটা অস্বাভাবিক হয়ে পড়েছিল। এই কারণে কিন্তু সেখানে অস্বাভাবিক হয়ে পড়েছে, সে কারণে কিন্তু জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে, অর্থাৎ জীবনযাত্রা অচল হয়ে পড়েছিল। কিন্তু সন্ধ্যার পর যখন এই ঘূর্ণিঝড় কেটে যায় এবং বৃষ্টি অনেকটা কমে আসে, এরপরে জীবন স্বাভাবিক হতে শুরু করে। বিশেষ করে সকালে দেখেছি আমরা সবগুলো অফিস আদালত খুলেছে এবং অফিসের জীবন যে স্বাভাবিক যে কর্ম প্রক্রিয়া তাই চলছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরের যে পণ্যবাহী কন্টেনারবাহী জাহাজগুলো কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আমরা এখন যে জায়গাটি আছি সেটি মূলত কর্ণফুলী নদীর মোহনা হিসেবে পরিচিত। কর্ণফুলী নদীর মোহনাতে কিন্তু বহির্নোঙরের যেসব জাহাজ গতকাল সরিয়ে নেওয়া হয়েছিল, সবগুলো জাহাজ কিন্তু এখন বন্দরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোহনা দিয়ে একটি বিশাল আকৃতির জাহাজ, কন্টেনারবাহী জাহাজ বন্দরে প্রবেশ মুক্তি তারপর বন্দরে প্রবেশ করতে যাচ্ছে। এর আগে আমরা সকাল থেকে দেখেছি অন্তত 4টি জাহাজ বন্দরে প্রবেশ করেছে পণ্য ওঠানামা করানোর জন্য। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে তারা যদি গতকালের যে ক্ষতি ছিল সেই ক্ষতি পুষিয়ে নেওয়া তারা চেষ্টা করছে এবং ডেলিভারি প্রক্রিয়াও তারা ত্বরান্বিত করার চেষ্টা করছেন।
এবং শাহ আমানত বিমানবন্দরে গতকাল সারাদিন কিন্তু বিমান চলাচল বন্ধ ছিল। আজ সকাল থেকে বিমান চলাচল শুরু হয়েছে। অনেকটা বলা যায় জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে আমরা জানি। আপনি জানেন যে ক্ষয়ক্ষতির মধ্যে যদি বলা হয় কিন্তু গতকাল যে আবহাওয়া অফিস বলেছিল বিকেলের দিকে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে, কিন্তু আমরা দেখেছি সকাল ঠিক 11:30টায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করে এবং আমরা দেখেছি 8 থেকে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের পানি, সেসাথে জোয়ারের পানি কিন্তু জোয়ারের পানিও ছিল ব্যাপক। সে কারণে কিন্তু ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। অনেকগুলি নিচু এলাকা জলবদ্ধ সৃষ্টি বা জলমগ্ন হয়ে পড়ে বা জলতে নিমজ্জিত হয়ে পড়ে। বিশেষ করে দ্বীপ সন্দ্বীপ এবং দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা বাসকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন পর্যন্ত সৌরভ আমার কাছে ছিল চট্টগ্রামে যে রুয়ানের প্রভাব কাটিয়ে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার সর্বশেষ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের জনজীবন। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। এবার চলে যাবে অন্যান্য খবরে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূলীয় জেলা পটুয়াখালীতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় হাওয়া ও অতিবৃষ্টিতে ক্ষেতের ফসল সব তলিয়ে গেছে। মরিচ, বাদাম, মিষ্টি আলু, মুগ ডাল সহ রবি শস্য ডুবে আছে পানির নিচে। এ অবস্থায় জেলা কৃষি অধিদপ্তর ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি। সরকারি সহায়তা না পেলে পরিবার নিয়ে পুরো বছর হিমশিম খেতে হবে বলে জানান কৃষকরা। ঘূর্ণিঝড়ের রোয়ানের কারণে আমার বৃষ্টিতে মরিচ, বাদাম এবং মুগ ডাল যা কিছু দিচ্ছি সবকিছু তলাই গেছে। আমার এবছর যে খোরাক হইবে না। এদিকে গতকাল সন্ধ্যার দিকে দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রোয়ানু। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়। এতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে বিভিন্ন ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে যায় আনোয়ারা, বাঁশখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকা। চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও কক্সবাজারে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো জানাচ্ছেন কমল দে। শনিবার সকাল ঠিক 11:30টায় শুরু হয় ঝড়ো হাওয়া। সে সাথে ছিল সাগরের বিশাল আকৃতির ঢেউ। বড় বড় ঢেউগুলো যখন উপকূলে আশ্রয় পড়ছিল তখন একে একে সাগরে ভেসে যেতে থাকলো বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আর তীব্র বাতাসে কাগজের মতো উঠছিল টিনের তৈরি চালাগুলো। বাড়ির অবস্থা খুব খারাপ। আমরা মাল সামানা নিতে পারি নাই, বেশিরভাগ দোকান শেষ। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ঘূর্ণিঝড় রুয়ানোর তাণ্ডব। আর তাণ্ডবে নিঃস্ব হয়ে গেছে উপকূলের হাজারো মানুষ। এখন তাদের আফসোসে একমাত্র সম্বল, কারণ সতর্কতা জারি সত্ত্বেও তারা নেয়নি আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা। আমরা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য বলছি এবং তারা তাদের সাধ্যমতো বিভিন্ন খাদ্যদ্রব্য এবং অর্থ এগুলো বরাদ্দ করছে। এদিকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী এবং উত্তর চট্টগ্রামের সন্দ্বীপের বিস্তীর্ণ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এছাড়া বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 3টি জাহাজ নোঙর-ছিলে পতেঙ্গা উপকূলে আটকা পড়ে। ঘূর্ণিঝড় রুয়ানের প্রভাবে বাতাসের গতিবেগ এবং স্রোতের ভয়াবহতা কতটা ছিল তার চলন্ত উদাহরণ এই জাহাজ দুটি। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত ছিল এই জাহাজ দুটি, কিন্তু নোঙর ছিঁড়ে এই জাহাজ দুটি আসতে পড়ে পতেঙ্গা উপকূলে। শুধু এই দুটি জাহাজ নয়, এই বিস্তীর্ণ এলাকায় এ ধরনের অনেক ধ্বংসস্তূপ রেখে গেছে ঘূর্ণিঝড় রুয়ান। পতেঙ্গা উপকূল থেকে কমল দে, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় গতকাল দিনভর ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হয়। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকা সহ দেশের সব রুটে নৌ চলাচল বন্ধ থাকলেও গতকাল সন্ধ্যার পর থেকে 65 ফুটের বড় নৌযান চলাচলে অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ফেনীর সমুদ্র উপকূলীয় নদ নদীগুলোতে 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে, প্লাবিত হয় বাড়িঘর সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এ সময় গবাদি পশু নিয়ে লোকজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। এদিকে চট্টগ্রামে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সৃষ্ট ভারী বর্ষণে সীতাকুণ্ডের সলিমপুরে পাহাড় ধস নামে। এ সময় পাহাড়ের পাদদেশে বেশ কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
এদিকে ঝড়ে বরগুনার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। পাথরঘাটা ও কাকচিরা সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। উপকূলীয় এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের উপকূলীয় নদ নদীতে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এ সময় এসব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষজন। এছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বরিশাল, ঝালকাঠি ও বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতে তীব্র ঝড়, বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামের বাঁশখালীতে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো পানির নিচে তলিয়ে রয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে ৬২টা এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সবশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ সৌরভ। আমরা এখন আছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এই যে রায়ছটা গ্রাম, এছাড়া খানখাদাবাদ ইউনিয়নে আমরা এখন অবস্থান করছি। গতকাল কিন্তু আপনি জানেন যে রোয়ানুর প্রভাবে কিন্তু চট্টগ্রামের এই বাঁশখালী উপজেলায় কিন্তু 9 জন মারা গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু পানির সাথে ভেসে এই লোকজন কিন্তু মারা গেছে। সেক্ষেত্রে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, এখানে যে বাঁশখালীর যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ ভেঙে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন ফসলি জমি, স্কুল, বাড়িঘর কিন্তু বেশিরভাগই কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। আমরা এখানেই সে দেখতে পেয়েছি এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু প্রচন্ড দুর্ভোগের মধ্যে রয়েছে, যেহেতু পানির নিচে তলিয়ে গেছে। সেক্ষেত্রেও কিন্তু এখন তারা পানিবন্দী অনেকটা জীবন কাটাচ্ছে বলা যায়। সেক্ষেত্রে তারা অনেকটা অভিযোগ করে বলেছে এখনো পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের ত্রাণ সহায়তা এখানে আসেনি, বা কোনো ধরনের তাদের যে সহায়তার বিষয়টি বলা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের সহায়তা কিন্তু এখানে এখনো পর্যন্ত দেয়া হয়নি। এছাড়া কালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমাদের যেমনটি বলেছিলেন, বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এখানে গতকাল যারা মারা গেছে তারা কিন্তু সাইক্লোন সেন্টারে যাওয়ার সময় কিন্তু বেশিরভাগ লোকজন, বিশেষ করে শিশু এবং মহিলারা কিন্তু পানিতে ভেসে কিন্তু তারা মারা গেছে। সেক্ষেত্রে এই বাঁশখালী উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি সাহায্য পাঠানোর কথা ছিল কালকে জেলা প্রশাসক যেমনটি বলেছিলেন দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু সে ধরনের আমরা কোনো কিছু সকাল থেকে এসে দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে ফসলি জমি, এছাড়া গবাদি পশু যেসব রয়েছে সবকিছুই কিন্তু পানির নিচে রয়েছে। এটি হচ্ছে রায়ছটা গ্রাম। এছাড়া অন্যান্য যেসব গ্রাম রয়েছে, আমি যদি বলি গন্ডামারা ইউনিয়ন, এছাড়া সনুয়াবাদ, এই সব কিছু সব জায়গায় কিন্তু এখন বাঁশখালীর প্রায় পানির নিচে তলিয়ে আছে। এক্ষেত্রে বলা যায় অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছে এখানকার এলাকাবাসী, এবং তারা বলছে যদি তারা কোনো ধরনের সহায়তা না পায়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু বিশুদ্ধ খাবার পানিরও কিন্তু অভাব রয়েছে, যেহেতু লবণাক্ত পানি রয়েছে, সমুদ্রের পানি এখানে ঢুকে পড়েছে, তো বিশুদ্ধ খাবার পানির অভাব রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা এখানে আসেনি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশখালী রায়ছটা গ্রাম থেকে সর্বশেষ খবর। সৌরভ। পার্থ, আপনি জানাচ্ছিলেন সেই আপনার চট্টগ্রাম বাঁশখালীতে 9 জন মানুষ কালকে রোয়ানুর প্রভাবে মারা গিয়েছিল এবং সেখানে এখনো পানি অনেকটা জমে আছে, সেই খবর জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্য হারাচ্ছে প্রকৃতি। এ কারণে ঘূর্ণিঝড়, খরা আর জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে ঘটছে অনেক বেশি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ জলবায়ু বিশেষজ্ঞদের। আবহাওয়া অধিদপ্তরের দাবি, দুর্যোগ, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা আরও আধুনিকায়ন করা হয়েছে। তানিন মেহেদি রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশ। দেশের উপকূলীয় জেলায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাপক প্রাণহানি ঘটছে। সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় সিডর, আইলা, কোমেন ও শনিবারের রোয়ানুর কারণে প্রাণহানি ছাড়াও ভিটেমাটি ও সহায় সম্বল হারিয়েছেন অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার পাশাপাশি ঋতু বৈচিত্র্য হারাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সাইক্লোনের যে সম্পর্ক, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সাইক্লোনকে তৈরি করে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে যে সাইক্লোনের যে তীব্রতা সেটাকে আরো তীব্রতর করে, এবং ঘনিষ্ঠতা কত তাড়াতাড়ি কয়টা সাইক্লোন হচ্ছে সেটার নম্বরটাকে বাড়িয়ে দেয়। আমাদের কৃষি জমি কমছে, গাছপালা, নতুন গাছপালা কম হচ্ছে।
এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আর আবহাওয়া অধিদপ্তর দাবি করছে পূর্বাভাস ব্যবস্থার আধুনিকায়ন করায় প্রাণহানির সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে। প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে, আমরা সেগুলি ব্যবহার করছি। এখন থেকে 20 বছর আগে আমরা ঘূর্ণিঝড় পূর্বাভাসে যে প্রচেষ্টাটি ছিল তার চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে হয়তো দেখা যেত মাত্র 6 ঘন্টা আগে বলতে পারছি, 7 ঘন্টা আগে বলতে পারছি, সেটিকে আমরা বাড়িয়ে নিয়ে এখন 18 ঘন্টা, 20 ঘন্টা, কোনো সময় আমরা 5 দিন আগে পর্যন্ত আমরা পূর্বাভাসটি প্রদান করতে পারছি। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জনগণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা করছে রাজধানীবাসী। খাল ও ড্রেনগুলো বর্জ্যমুক্ত করা না গেলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মত তাদের। তবে এবার জলাবদ্ধতার সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশন। তাই এবার তাদের আশা হয়তো জলজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর প্রায় সব এলাকায়। মূল সড়ক বা উঁচু জায়গা থেকে অল্প সময়ে পানি নিষ্কাশন সম্ভব হলেও তুলনামূলক নিচু স্থানে বৃষ্টি মানেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এবছরও বর্ষায় আতঙ্কে আছেন অনেক নগরবাসী। তাই সিটি কর্পোরেশন বা ওয়াসার পদক্ষেপের বাইরেও নিজস্ব উদ্যোগে চলছে ড্রেন পরিষ্কারের কাজ। হ্যাঁ, আতঙ্ক এক কমার পানি হয়, এদিকে হাঁটা যায় না। 4 দিন 5 দিন পরে পানি আসতে নালা যায়। এই পর্যন্ত পানি হয়েছে গেছে বার বাড়িওয়ালা থাকাতে আমরা উপরে গেছি মাল জিনিস নিয়ে, বাচ্চা পোলাপান নিয়ে। এবার তো বাড়িওয়ালা না, এবার আমরা কোথায় যাব? সংশ্লিষ্টরা বলছেন খাল ও ড্রেন দিয়ে দ্রুত পানি সরতে না পারায় জলাবদ্ধতা তৈরি হয়। কর্তৃপক্ষের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলায় খালগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার করেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। আমরা একদিকটা পরিষ্কার করি, জনগণ একদিনটা ফেলায়। ওয়াসার যারা তো কর্মকর্তা আছে তাদেরকে আমি সমন্বয় করার চেষ্টা করছি। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সাথে যে আমাদের ইগুলো আছে, সুইচগুলো আছে, এগুলো যাতে অন করা হয় এবং পানিটা যাতে ঠিক মতো আমাদের যেখানে যাওয়ার চলে যায়, তাহলে কিন্তু পানিটা জমে থাকবে না। ঢাকা ওয়াসা জানায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে সিটি কর্পোরেশন ও রাজুক সহ 5টি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। এই বছর আর কি আমরা জলজটের অনেকাংশ কমাতে পারবো। ঢাকা শহরের মধ্যে যে সমস্ত ড্রেনেজ লাইন আছে সেইগুলো হলো 240 কিলোমিটার, আর 60 কিলোমিটার খাল, যা 20টা খালের মধ্যে বিভিন্ন খাল এক এক পর্যায়ে কোনোটা ক্লিনিং করা হচ্ছে, কোনোটা এক্সকাভেশন করা হচ্ছে। স্বল্পমেয়াদী পদক্ষেপে আপাতত দুর্ভোগ কিছুটা কমলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার দাবি রাজধানীবাসীর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। অসচেতনতা আর সংরক্ষণের অভাবে গত 100 বছর ধরে দেশ থেকে হারিয়ে গেছে প্রায় অর্ধশতাধিক প্রজাতির প্রাণী। এছাড়াও হুমকির মুখে আছে আরো 201 প্রজাতি। এতে খাদ্যচক্র বিনষ্ট হওয়ায় ভবিষ্যতে মানুষের বেঁচে থাকা হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই প্রাণীকুল সংরক্ষণে সরকারের সমন্বিত উদ্যোগের দাবি তাদের। শফিক মোহাম্মদের রিপোর্ট। অসংখ্য নদ নদী, খালবিল, জলাভূমি, উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলভুক্ত বাংলাদেশে যুগ যুগ ধরে বিচিত্র প্রাণীর সাথে বৈচিত্র্যপূর্ণ পরিবেশে বসবাস করছে মানুষ। এছাড়াও হাওর বাওর, সমতলে ঘাস, দক্ষিণে বঙ্গোপসাগর আর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন অপরূপে সাজিয়েছে এই দেশকে। প্রকৃতির সাথে আষ্টে পৃষ্ঠে মিশে আছে জীববৈচিত্র্যের 1,55,000 বর্গমাইলের বাংলাদেশ। তবে বহুদিন ধরেই প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ছাপিয়ে বিচিত্রময় এই প্রকৃতিকে নষ্ট করছে মানুষ। ঢাকাকে ঘিরে রাখা বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ দখল করে মাছের স্বাভাবিক বেঁচে থাকা ধ্বংস হয়েছে অনেক আগেই। তেল ট্যাঙ্কার ডুবি ও আগুন লেগে পশু পাখির অভয়াশ্রম সুন্দরবনও আজ হুমকির মুখে। এই অঞ্চলে যে সকল ল্যান্ড গ্রাবাররা আছে তারা একটা বিশাল অংশ নদীর পাশের জায়গাগুলো দখল করে রাখছে। সুপারিগুলো পড়ে যায়, ডাবগুলো, পানি থাকে না ভিতরে। এখন ঢাকার শহরে কোথাও পুকুর খুঁজে পাবেন না, কিন্তু বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে। প্রকৃতির উপর আমাদের কন্ট্রোল নাই, কিন্তু আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণবিধির উপর আমাদের কন্ট্রোল আছে। বাংলাপিডিয়ার সবশেষ সংযোজিত তথ্য মতে বিভিন্ন প্রজাতির প্রাণীর বিপুল সমাহার থাকলেও গত 100 বছরে বিলীন হয়ে গেছে অসংখ্য প্রাণী। চাষ করে গাছ রোপণ করে বন তৈরি করা হয়েছে। ওয়াইল্ড অ্যানিমালের জন্য যে অভয়ারণ্য, সেটি কিন্তু সাংঘাতিকভাবে
কমে গেছে। জলবায়ু পরিবর্তন আপনি খাপ খেয়ে নিতে পারবেন, কিন্তু যে প্রজাতি হারিয়ে যাবে সেটা তার আপনি ফিরে আনতে পারবেন না। এ অবস্থায় খাদ্যচক্র ঠিক রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার হিসাবে বলছে প্রায় 16% টোটাল ল্যান্ড হচ্ছে ফরেস্ট, অন্যান্য গবেষণায় বলছে মাত্র 6%, তাহলে বাদ বাকি 10% কই গেল? সো ফরেস্টই যদি না থাকে আমি জীববৈচিত্র্য কিভাবে রক্ষা করব? পৃথিবীর বাস করার অধিকার সমস্ত প্রাণীর কুলের আছে, সমস্ত উদ্ভিদ কুলের আছে। এই বোর্ডটা জাগিয়ে তোলা খুব ইম্পর্টেন্ট আমাদের। পৃথিবীতে অস্তিত্ব সংকটের আগেই প্রাণীকুল রক্ষায় সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ভরা মৌসুমে ইলিশের দেখা নেই সাগরে, কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার জেলে। পানির লবণাক্ততাই বাড়াই কারণ বলছেন বিশেষজ্ঞরা। আজ পবিত্র শবে বরাত। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরের ফজিলতপূর্ণ রাত হচ্ছে এই লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী। ইসলামী চিন্তাবিদদের মতে বরকতময় এই রাতে মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য রেখেছেন মুক্তি, কল্যাণ আর পাপ মোচনের অফুরন্ত সুযোগ। এ রাতেই আল্লাহর নির্দেশে ফেরেশতারা নথিভুক্ত করেন আগামী শবে বরাত পর্যন্ত ভাগ্যের শুভ অশুভ, জীবন মৃত্যু সহ যাবতীয়। ভূমিমণ্ডিত রাতের পবিত্র যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। শাবান মাসের 14 তারিখ, আজ শবে বরাত বা ভাগ্য রজনী। যাবতীয় গুনাহ ও পাপের অশুভ পরিণাম থেকে মুক্তি পেতে রহমতের এ রাতে প্রার্থনা করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই লিপিবদ্ধ করা হয় পরবর্তী 1 বছরের জন্য তকদির বা ভাগ্যের ভালো মন্দ। এই রাতের গুরুত্ব এতটা বেশি যে কুরআনেও এই রাতের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে এর গুরুত্ব বর্ণনা করেছেন। রব্বুল আলামিন এই রাতে প্রথম আকাশে এসে ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি? আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি? আছে কি কোনো অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত? আমি সকলের সমস্ত সমস্যার সমাধান করে দিব। এমনিভাবে ডাকতে থাকেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও রোজা রাখার মাধ্যমে মুসলিম জাতি দিনটি উদযাপন করেন। দুহাত তুলে পরিবার, আপনজন, সমাজ, রাষ্ট্র সবার জন্য রাতভর দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। কিন্তু কোনো অসামাজিক কাজে এ রাতের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে জানান এই চিন্তাবিদ। ভালো করে স্মরণ রাখতে হবে, আমি কিছু করতে পারি আর না পারি, অন্য মানুষের ইবাদতের বিঘ্ন আমি ঘটাবো না। সেক্ষেত্রে আমি সওয়াবের ভাগী হওয়া তো দূরের কথা, আমি অনেক বেশি অপরাধী হব। পটকা ফুটিয়ে, মাইক চালিয়ে আতশবাজি এমন কোনো হইচই করা যাবে না যেটা অন্য মানুষের ক্ষতি হয়। চাঁদের হিসেব অনুযায়ী শবে বরাতের 14 বা 15 দিন পর থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ডেমরায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এদিন সকালে এক আত্মীয়ের সঙ্গে ঝিনাইদহ থেকে এসে ডেমরায় নামেন ওই তরুণী। আবহাওয়া খারাপ থাকায় স্থানীয় একটি হোটেলে তারা আশ্রয় নেয়। পরে সেখানে হোটেলের কর্মচারী এবং তার সহযোগীরা তরুণীর আত্মীয়কে একটি রুমে আটকে রেখে মেয়েটির উপর নির্যাতন চালায়। মেয়েটি তার আত্মীয়র সহযোগিতায় থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে। নির্যাতিতা তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অন স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। বন্ধুর আত্মীয়র বাসায় উঠছে, ওঠার পরে ওইখান থেকে মেয়েটা ধর্ষিত হয়েছে। 3 জন আসামি, 1 জন পলাতক আর 2 জন গ্রেপ্তার আছে। তারা ওই এলাকার স্থানীয় লোক আর কি। আগামী বাজেটে পোশাক শিল্পে বিদ্যমান কর্পোরেট কর 35% থেকে কমিয়ে 10% করার দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এর সঙ্গে এক ডিজিটে ব্যাংক ঋণ সুবিধার পাশাপাশি আমদানি রপ্তানিতে ভোগান্তি কমাতে অনস্টপ সার্ভিস সেন্টার চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এই মুহূর্তে পোশাক কারখানা সংস্কারের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। গত শতকের 70 দশকে দেশে অপরিকল্পিতভাবে যাত্রা শুরু করে তৈরি পোশাক শিল্প। বর্তমানে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের সবচেয়ে বড় এই রপ্তানি খাতকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করছেন 40 লাখের বেশি শ্রমিক।
তাই টেকসই অর্থনীতিতে এ খাতের গুরুত্ব বিবেচনায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন ব্যয় কমাতে স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি ব্যবসায়ীদের। ব্যাংকের মাধ্যমে ফান্ডিং করা, যেরকম ফান্ড আমরা ইন্টারেস্ট দিচ্ছি 12%, 13%, 14%, 16%, 18%, এটা বিশ্বে কোথাও নেই যে 18% পর্যন্ত সুদ দিতে হয়। সিঙ্গেল ডিজিটে আসা উচিত। জোরে সোরে আমরা এই দাবিটা করছি যে আমাদের 3 মিনিস্ট্রিতে যাতে না ঘুরতে হয়, আমাদের একটা আমব্রেলার ভিতরে এখানে এনবিআর থাকবে, মিনিস্ট্রি অফ ফিনান্স থাকবে, মিনিস্ট্রি অফ কমার্স থাকবে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি থাকবে, তখন এটা আমাদের জন্য কাজ করতে খুব সুবিধা হবে। এর সঙ্গে নতুন শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকার পাওয়া পোশাক শিল্পের সম্প্রসারণের স্বার্থে কর্পোরেট কর কমানোর দাবি এখাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর। 35% কর্পোরেট ট্যাক্স দিয়া এই গার্মেন্টস সেক্টরে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা মানুষের জন্য খুবই কষ্ট। সেই জন্য 1 নম্বর দাবি হলো 2014 সালে ট্যাক্স যা ছিল 10% হিসাবে, সেই 10% হিসাবে করে দেওয়ার জন্য কর্পোরেট ট্যাক্স। এদিকে রাজস্ব আদায়কে গুরুত্ব দিয়ে কর্পোরেট কর পুনর্নির্ধারণের দাবিকে সমর্থন করলেও কারখানা সংস্কার কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সহজ শর্তে অর্থের যোগান দিতে একটি ফান্ড গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। সংস্কারের জন্য যে তহবিল দরকার, সেই তহবিলটি কম সুদে পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে। বাজেটে এবছর এরকম একটি ফান্ড বা তহবিল গঠনের ব্যাপারে সরকার বিবেচনা নিতে পারে, যেখানে সংস্কারের কাজগুলোর জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকতে পারে তৈরি পোশাক খাতের মালিকদের জন্য। এছাড়া শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় খাস জমিতে পোশাক শ্রমিকদের বাসস্থান নির্মাণের জন্য আসছে বাজেটে নীতিগত উদ্যোগ নেওয়ারও তাগিদ দিলেন তারা। শ্রমিকদের বাসস্থানের ব্যাপারটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। দীর্ঘ 1 যুগ পর এএফ কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারিয়ে 12তম শিরোপা ঘরে তুলল রেড ডেভিলরা। ভরা মৌসুমে ইলিশের দেখা নেই সাগরে। মাছ না থাকায় কর্মহীন অলস সময় কাটাচ্ছে কুয়াকাটা ও মৎস্যবন্দর আলিপুর ও মহিপুরের জেলে সহ সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক মানুষ। এতে জেলে পরিবারগুলো হয়ে পড়েছে অসহায়। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ছে নদীতে, আর তাতেই ডিম ছাড়তে না পেরে কমছে ইলিশের সংখ্যা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈশাখ মাসে ইলিশের মৌসুম শুরু হয়। গত বছর এই সময় ইলিশে সয়লাভ ছিল বাজার, কিন্তু এবছর একেবারে ইলিশ শূন্য এখানকার মৎস্যবন্দর মহিপুর আলিপুর। ভরা মৌসুমে মাছ না থাকায় বসে বসে দাদনের টাকা খরচ করছেন জেলেরা। কেউ কেউ জাল বুনে কেরাম খেলে অলস সময় কাটাচ্ছেন। সাগরে ইলিশ না থাকায় মালিকের কাছ থেকে নেওয়া দাদনের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। কোনো মাছ পাই না, অনেক দূরে যাইয়াও তারপরও বোট খালি আইয়া পড়ি। এখন মাছ চলে গেছে গভীর সাগরে। গভীর সাগরে আমাদের বোট যাওয়া সম্ভব না। কোনো মাছ পোনা নাই, কিছু নাই, স্টাফ নিয়ে বাজার নিয়ে আমরা কোনো দিকে যাইতে পারতেছি না। আমরা না খাওয়ার অবস্থায় আছি। কারোর থেকে আমি টাকা নিছি, টাকা দিতে পারি না। তারপর মনে করেন সংসার কি কেটে চলে তা আল্লাহ পাকি জানে। মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জানালেন, সাগরে গিয়ে মাছ না পাওয়ায় দিশেহারা জেলেরা। অনেক জায়গায় চর পড়ছে, তাই এই সব কারণেই মাছ গভীর সাগরে চলে যাইতেছে এবং জেলেরা এবং বিশেষ করে আমরা আড়তদাররা অসহায় অবস্থা আছি। জিপিআরএস কর্ডলেসের মাধ্যমে সেই গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য জেলেদের উদ্যোগী করার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগী হওয়া উচিত। বারবার প্রাকৃতিক দুর্যোগে সাগরের লবণাক্ত পানি নদীতে প্রবেশ করে। এতে ইলিশ মাছ অতিরিক্ত লোনা পানির কারণে ডিম ছাড়তে পারে না বলে জানালেন এই মৎস্য বিশেষজ্ঞ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ইলিশ মাছ তার প্রজনন ও ডিম দেওয়ার জন্য যে উপযুক্ত পরিবেশ অল্প লবণাক্ত সেটা পাচ্ছে না। জেলায় জেলে রয়েছে প্রায় 50,000। সাগরে মাছ না থাকায় তাদের পরিবার পরিজন অনেকটা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। সময় সংবাদ, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রনুর প্রভাব কাটিয়ে বরিশাল নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সোহাগ। ধন্যবাদ সৌরভ আপনাকে। ঘূর্ণিঝড় রোয়ানুর শেষ হওয়ার পরপরই গতকালকে থেকে কিন্তু বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকালকে সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে গেছে এবং গতকালকেই ঢাকা থেকে যে লঞ্চগুলো ছেড়ে দেওয়া হয়েছিল বরিশালের উদ্দেশ্যে সেগুলো কিন্তু ঠিক সময় মতো পৌঁছে গেছে নিরাপদে এবং সুন্দর মতো। আর আজকে সকাল থেকে কিন্তু বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল শুরু হয়েছে। আমি এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে অবস্থান করছি এবং আমরা যেটা
দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে ভোর 5টায় কিন্তু সুপারসোনিক নামে একটা লঞ্চ সর্বপ্রথম বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া ভোর 6টায় পারিজাত, এটা নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গেছে বরিশাল থেকে। সকাল 7টায় গেছে সঞ্চিতা ভোলার উদ্দেশ্যে। সকাল 6টায় গেছে সাইপ্রেস নামে আরেকটি লঞ্চ সাহেবের হাটের উদ্দেশ্যে। সকাল 8টায় মিলন নামে একটি লঞ্চ গেছে ভোলায়। সকাল 7টায় গেছে মেঘদূত নামে একটি লঞ্চ ভোলায়। সকাল 9টায় গেছে মনির নামে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে। সকাল 10টায় তাজ নামে একটি লঞ্চ গেছে ভোলার উদ্দেশ্যে এবং 11টায় সুপারসোনিক পাতারহাটের উদ্দেশ্যে যাবার কথা রয়েছে। এছাড়া আওলাদ নামে আরও একটি লঞ্চ যাবে ভোলার উদ্দেশ্যে সকাল 11টায়। মোটামুটি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা কিন্তু মোটামুটি এই একদিনের বন্ধ থাকার কারণে যে সমস্যাটা পড়েছিলেন, এই কারণে আজকে কিন্তু মোটামুটি যাত্রী সংখ্যাও স্বাভাবিক এবং ঠিকঠাক মতো রয়েছে। এছাড়া আমরা একটা জিনিস জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড়ের রোয়ানুর কারণে বরিশালে টুকটাক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশালের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাসের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত তাদের হাতে আসেনি। তবে 2000-এর মতো ঘরবাড়ির কাঁচা ঘরবাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল জেলায়। এছাড়া 600-র মতো কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আংশিকভাবে। আর বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গতকালকে যেটা বলেছিলাম যে 3 জনের মতো প্রাণহানি ঘটেছে ভোলা এবং পটুয়াখালীতে। এটা গতকালকে রাতে, গত পরশুদিন রাতে। এবং এই ছিল মোটামুটি আমার কাছে বরিশালের আজকের ঘূর্ণিঝড় রোয়ানু পরবর্তী লঞ্চ চলাচল এবং এই এলাকার সর্বশেষ খবর। সৌরভ। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বরিশালের নৌ চলাচল। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। সম্প্রতি কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হলেও পথচারীরা ব্যবহার করছে না। এরপরও সুরমা পয়েন্টে আরেকটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ, যা সম্প্রতি পরিদর্শন করে বন্ধ করে দেয় অর্থমন্ত্রী। এসব পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণের কোনো প্রয়োজন নেই বলে মত নগরবিদদের। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর দাবি, ওভারব্রিজ অনেকেই ব্যবহার করছেন। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। 15 মে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় সংবাদের ক্যামেরা তাক করা ছিল কোর্ট পয়েন্টের ফুট ওভারব্রিজের দিকে। 4 ঘন্টার মধ্যে মাত্র 15 জন পথচারীকে ফুট ওভারব্রিজটি ব্যবহার করতে দেখা যায়। তবে ব্রিজের ওপরে অর্ধশত তরুণকে আড্ডা দিতেও দেখা যায়। তারা জানায় বিনোদনের জন্য সময় কাটাতে এখানে আসেন। তাই সময় কাটেন না বলিয়া ব্রিজ আইলাম, দেখা সুন্দর লাগে, দেখতে আবহাওয়া খুব ভালো। অবসর সময় আমরা ব্রিজ আই আমরা সময় কাটাই, সেলফি তুলি। এলাকার ব্যবসায়ী ও পথচারীরা জানান রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যেতে সময় কম লাগায় তারা ব্রিজটি ব্যবহার করেন না। উপরে দিয়ে উঠার কোনো মানেও নাই, যত জায়গা ঘুরিয়ে আইমু কত জায়গা ঘুরে তাকে নিচে দিয়ে পাবো যথেষ্ট। আমিও এখানে কোনোদিন উঠিনি, আর আমার প্রয়োজন হয় নাই, কারণ ওইখান থেকে ওইখানে আসতে তো 2 মিনিট কি মনে 30 সেকেন্ডই লাগবে না। ওইখানে যেতে হলে তার পার হতে হলে নিশ্চয়ই তাকে 5-6 মিনিট ব্যয় করতে হবে। এই নগর পরিকল্পনাবিদের মতে কোনো ধরনের প্রয়োজন ছাড়াই ওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে। আলটিমেটলি যেটা হয়েছে যে এইরকম করে পড়ে থেকে মানুষের বরং এখন আগে যত ফাস্ট নিচ দিয়ে যেতে পারত সেই গতিপথ আরো বন্ধ করে স্লো করে দেওয়া হয়েছে। আমার মনে হয় ওই যেটাই আমি বলছি সেটা হলো যে ভবিষ্যতে যেই কোনো ফুড ওভার করার আগে যেন ফিজিবিলিটি স্টাডিটা করে। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর দাবি, ওভারব্রিজটি অনেকেই ব্যবহার করেন। চলাচলের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, কিন্তু যেহেতু মানুষ এটার সাথে অভ্যস্ত না, অনেকেই নিজ দিক দিয়ে পার হয়ে যায়, অনেকেই রাস্তা ক্রসিং করে চলে যায়, ফুট ওভারব্রিজ পার হয়ে যেতে চায় না। তবে অর্থমন্ত্রী সম্প্রতি সুরমা পয়েন্ট পরিদর্শন করে অর্ধনির্মিত ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। গণসংযোগ আর প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার 10 ইউনিয়ন। কর্মী সমর্থকদের নিয়ে রাত দিন চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, সমর্থন আদায় দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। তবে ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। হারুন রশিদের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় সরগরম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার 10টি ইউনিয়ন। পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। রাস্তাঘাট, কালভার্ট যারা করতে
তাগরে আমরা ভোট দেব। যার ডাকলে কাছে পাওয়া যাবে হেরে ভোট দিব আমরা। এলাকার যে কাজ কাম ভালো করতে পারবো হেরে আমরা ভোট দিব। অবশ্য নির্বাচনী বৈতরণী পার হতে এলাকার উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তাই আমি রাস্তাঘাটের উন্নয়নের স্বার্থে কালভার্ট, বক্স কালভার্ট, বিজিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সমহারে সমবন্টন করে এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু জনগণের একটি আতঙ্ক রয়েছে সঠিকভাবে ভোট দিতে পারবে কিনা, কারণ রুলিং পার্টির প্রার্থীরা বিভিন্নভাবে ভোটারদেরকে হুমকি দামকি করতেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ফিয়া নিরপেক্ষভাবে কাজ করছি আমরা। আর কোথাও যদি ওইরকম অনিয়মের খবর পাওয়া যায় বা দৃশ্যমান হয়, প্রয়োজন পড়ে আমরা কেন্দ্র বন্ধ করে দেব। 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 55 জন, সাধারণ সদস্য পদে 430 জন এবং সংরক্ষিত সদস্য পদে 129 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। অনুপ্রবেশ ঠেকাতে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে আসামের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যটির সদ্য নির্বাচিত বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল। শনিবার দেশটির বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। সোনোয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দিতে 2 বছর সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে নদী সীমান্ত সহ আসামের সঙ্গে সীমান্তের পুরো অংশ বন্ধের কার্যক্রম সম্পন্ন করা হবে। চলতি বছরের মধ্যে আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হবে বলে জানান তিনি। এরই মধ্যে যারা আসামে অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান সোনোয়াল। এবছরের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ ভারত সীমান্ত পরিদর্শন করেন। সে সময় সীমান্ত স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা দিয়েছিলেন তিনি। আফগানিস্তানের তালেবানের শীর্ষ নেতা মোল্লা আক্তার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়ে থাকতে পারে বলে দাবি করছে পেন্টাগন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের আফগান তালেবানদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে তালেবানের শীর্ষ নেতা মনসুর সহ আরও একজন নিহত হয়ে থাকতে পারে বলে দাবি করলেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর আগে গত বছর নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি মারা যান বলে এক তালেবান কমান্ডার জানায়। 2015 সালের জুলাই মাসে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর পর মোল্লা মনসুরকে তালেবান শীর্ষ নেতা হিসেবে মনোনীত করা হয়। এফএ কাপের খবর। দীর্ঘ 1 যুগ পর এফএ কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েম্বলিতে ইংল্যান্ডের ঐতিহ্যের লড়াইয়ে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারালো রেডি ডেভিলরা। এই জয়ে আর্সেনালের রেকর্ড ভাগ বসালো ইউনাইটেড। 12তম বারের মতো পেল এফএ কাপের ট্রফি স্থান পেল ইউনাইটেড ক্যাবিনেট। তবে কি এটা আরো একটি প্রত্যাবর্তন, নাকি তিনি ট্রফি দিয়ে শেষ করলেন নিজের ইংল্যান্ড সফর? 90 দশকের শুরুতে এমনই এক শিরোপা জিতে শুরুটা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। লুই ফন হালও করলেন এভাবেই, একই টুর্নামেন্ট প্রতিপক্ষ এক। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের 3 বছরের আক্ষেপ হতাশার অবসান ঘটিয়ে রেকর্ড 12তম বারের মতো এফএ কাপ চ্যাম্পিয়ন রেড ডেভিলরা ভাগ বসালো আর্সেনালের রেকর্ডে। 2005-2007 না হলেও দানে দানে 3 দানে শিরোপা হাতছাড়া করলেন না ওয়েইন রুনি। সাথে মাইকেল ক্যারিকের সম্ভাব্য শেষ ম্যাচটাও হলন কাবায়ে ব্যতিব্যস্ত রাখেন ক্রিস স্মলিংদের। কিন্তু বিপত্তি হিসেবে দাঁড়িয়ে যান তা 3 বারের রেড ডেভিল বর্ষসেরা ডেভিড ডিহেয়া। প্রথমার্ধে মার্শিয়াল র্যাশফোর্ডদের বেশ কটি চেষ্টা বিফলে যায়। দ্বিতীয়ার্ধ যেন সুবিধা করতে পারছিল না কোনো দল। ঠিক তখনই সুপার সাবের ভূমিকায় জেসন পাঞ্চিয়ন। 78 মিনিটে এই ইংলিশের শক্তিশালী শটে পরাস্ত ডেভিড ডিহেয়া। উল্লাসে মাতে অ্যালান পার্ডিউর দল। তার মনেও নিশ্চয়ই 90-এর হারের জলজলে স্মৃতি ভাসছিল সেবার যে তিনি ফুটবলারের ভূমিকায়। 3 মিনিটের মাথায় এফএ কাপ ফাইনালের নাটকীয়তার আগুনে ঘি ঢালেন হুয়ান মাতা। ফেলানির বাড়ানো বল কাজে লাগিয়ে সমতায় ফেরান দলকে। স্বস্তির নিঃশ্বাস এনে দেন ফনহালকে। নির্ধারিত সময় খেলা 1-1 সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় যেন ভিন্ন কিছু নিয়ে অপেক্ষা করছিল ইউনাইটেডের জন্য। 105 মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস স্মলিং। তবুও হতোদ্যম হয়নি কামব্যাক কিং খ্যাত ওয়েইন রুনির দল। 10 জনের দল নিয়ে বারবার আঘাত হানে প্যালেসের রক্ষণ দুর্গে। ফল আসে 110 মিনিটে। অ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান হেসেল ইনেগার্ড। উল্লাসে মাতে রেড ডেভিলরা। আর ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবের ইতিহাসে নাম উঠে যায় এই ইংলিশম্যানের। রায়হান মাসুদ, সময় সংবাদ। জার্মান কাপের খবর। বায়ার্ন মিউনিখের হয়ে নিজের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখলেন পেপ গার্দিওলা। ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান কাপের মুকুট জিতে নিল বায়ার্ন মিউনিখ। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাও
গোলশূন্যভাবে শেষ হওয়ার ম্যাচ গড়ে টাই ব্রেকারে। সেখানে 4-3 ব্যবধানের জয়ের রেকর্ডে 18তম জার্মান কাপের শিরোপা নিশ্চিত করে বাভারিয়ানরা। বিদায়গুরু সংবর্ধনার মঞ্চ তৈরি ছিল, চেষ্টা হয়তো রাঙাতে চেয়েছিলেন গার্দিওলা নিজেও, আর সবকিছুই হলো বায়ার্নের মনের মতো সাজানো চিত্রনাট্য অনুযায়ী। বাভারিয়ানদের হয়ে 3 বছরের 7ম শিরোপায় চুমু দিয়ে জার্মানি অধ্যায়ের ইতি টানলেন পেপ গার্দিওলা। এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে না খেলার ক্ষতে প্রলেপ হিসেবে বায়ার্ন পেল জার্মান কাপের 18তম শিরোপা। বার্লিন এক হয়েছে সেই 1990 সালে, কিন্তু এদিন দুভাগে বিভক্ত হয়েছিল বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম। গ্যালারিতে লাল সবুজের সংখ্যায় তেমন পার্থক্য না থাকলেও মাঠে দাপট ছিল লাল জার্সির বায়ার্নের। নিষ্ফলা আধ ঘন্টা কাটবার পর যেন তেড়ে ফুরে উঠতে শুরু করে রেকর্ড গড়ে টানা 4র্থ বুন্দেসলিগা নিজেদের করে নেয়া বায়ার্ন। তবে মুলার লেভানডস্কিরা একের পর এক আক্রমণ করে গেলেও ডর্টমুন্ডের সুইস গোলরক্ষক রোমান বুর্কি ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষ হবার 5 মিনিট আগে জার্মান কাপ নিজেদের করে নিতে পারত ডাই বরুসেনরা, কিন্তু অবামেয়াং হেলায় সুযোগ হারালে গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও চলতে থাকে দু দলের গোল মিসের মহড়া। বেশ কয়েকটি আক্রমণ হলেও কোনো দলে গোল করতে না পারায় খেলা গড়ালো ফুটবল মাঠের লটারি টাইব্রেকে। বরুসিয়ার কাগুয়া ও বায়ার্নের ভিদাল প্রথমে স্পট কিক থেকে গোল করেন, তবে সভেন বেন্ডারের কিক আটকে দিয়ে নিজের জাত চেনান ম্যানুয়েল নয়ার। ভুল করেননি ডর্টমুন্ডের হয়ে একবার জার্মান কাপ জেতা রবার্ট লেভানডস্কি। তবে বায়ার্নের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যায় ডর্টমুন্ডের সক্রেটিসের কিক বারে লাগলে। বাভারিয়ান মিডফিল্ডার কিমিচের শট বুর্কি রুখে দিলে ইঙ্গিত মিলে নাটকীয়তার, কিন্তু অবামেয়াং ও রিউসের গোলও ডর্টমুন্ডের টানা 3য় জার্মান কাপ ফাইনালের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। থমাস মুলার ও ডগলাস কস্তা স্পট কিক থেকে গোল করে বায়ার্ন মিউনিখকে এনে দেন জার্মান কাপের শিরোপা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা, মত বিশেষজ্ঞদের। পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়ন করায় কমেছে মৃত্যু, দাবি আবহাওয়া অধিদপ্তরের। এবারও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা রাজধানীবাসীর, খাল ড্রেন বর্জ্যমুক্ত করার দাবি। সমস্যা মোকাবিলায় অসা এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ। গত 100 বছরে দেশ থেকে হারিয়ে গেছে অর্ধশতাধিক প্রজাতির প্রাণী, হুমকির মুখে আরও 2 শতাধিক। খাদ্যচক্র নষ্ট হয়, বিপন্ন জীববৈচিত্র্য। এবং আজ পবিত্র শবে বরাত, মহান আল্লাহর রহমতের লাভের আশায় ইবাদত বন্দিগিতে ভাগ্য রজনী পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি এবং সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।